আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম আরেকটি প্রশ্ন নিয়ে। তো প্রশ্নটার কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নটা হলো যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এই সার্কিটটার জন্য কত, অর্থাৎ তুল্য ধারকত্ব এই বর্তনীর জন্য কত হবে। এটার রেফারেন্স হিসেবে আমি মেনশন করছি, এটার রেফারেন্স হলো 24-25 সেশন আইওটি। ওকে, তো আসলে এই প্রশ্নটা অত্যন্ত সহজ। এই প্রশ্নটা সমাধান করা আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য হলো যে এই প্রশ্নটার সাথে অন্যান্য আরো দুইটা জিনিস রিলেট করানো। কিভাবে রিলেট করানো সেটা আমরা চলুন দেখিয়ে আসি। অন্যান্য দুইটি জিনিস হলো যে রেজিস্ট্যান্স। আপনারা হয়তো এখন আপনারা বুঝতে পারছেন যে আমি কোন আরো দুইটা জিনিস রিলেট করাবো, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। আরেকটা হলো স্প্রিং কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করা হয় আর দিয়ে, ক্যাপাসিট্যান্সকে রিপ্রেজেন্ট করা হয় সি দিয়ে, স্প্রিং কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করা হয় কে দিয়ে। আচ্ছা, এটাকে কে দিয়ে কেন রিপ্রেজেন্ট করা হয় আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এটা ল্যাটিন ওয়ার্ড থেকে তারা হয়তো নিয়েছে। এই তিনটারই দুইটা করে পার্ট রয়েছে। সেটা কি? একটা হলো সিরিজ কম্বিনেশন, একটা হলো প্যারালাল কম্বিনেশন। তো সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন এগুলো সূত্রগুলো কি হয় একটু এক নজরে আমরা দেখে আসি। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন সিরিজ হয় তখন সেটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, আর প্যারালালের ক্ষেত্রে এইভাবে। আচ্ছা, এখানে যদি আরো থাকে ইত্যাদি তাহলে থাকতে পারে, এখানে যেরকম আরো থাকলে থাকতে পারে। আচ্ছা, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কিভাবে করা হয় সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, দুইটা এরকম দাগ দিয়ে, যতগুলো ইচ্ছে থাকতে পারে। তারপরে এই প্যারালালটাকে সেম ভাবে রেজিস্ট্যান্সের মতো করেই রিপ্রেজেন্ট করা হয় এইভাবে। তারপরে ইত্যাদি আরো থাকলে থাকতে পারে। আচ্ছা, স্প্রিং কনস্ট্যান্টকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এইটাকে এইভাবে করা হয়। আরো থাকলে থাকতে পারে। আচ্ছা, তো এখানে আমরা সূত্রগুলো একটু দেখবো যে কি বলে আমাদেরকে সূত্রগুলো। এখানে সিরিজের ক্ষেত্রে যদি এটা R1, R2, R3 হয় তাহলে সিরিজের ক্ষেত্রে তাদের সূত্র আর ইকুইভ্যালেন্ট অফ সিরিজ কম্বিনেশন ফর আ রেজিস্ট্যান্স ইজ R1 প্লাস R2 প্লাস R3। প্যারালালের ক্ষেত্রে কি আর ইকুইভ্যালেন্ট, যদি সেম ভাবে এটা R1, R2, R3 হয়ে থাকে তাহলে সেটা হলো R1 প্লাস R2, R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স, এই টোটালটার উপরে হোল ইনভার্স আর কি, হোল ইনভার্স। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বিষয়টা C1, C2, C3 যদি হয় তাহলে সেটা পুরোপুরি উল্টে যায়। কিভাবে উল্টে যায় দেখেন, যে সি ইকুইভ্যালেন্ট অর্থাৎ ক্যাপাসিট্যান্স ইকুইভ্যালেন্ট ফর রেজিস কম্বিনেশন, এটা হবে C1 ইনভার্স, C2 ইনভার্স, C3 ইনভার্স, টোটালটার উপরে ইনভার্স। অর্থাৎ রেজিস্ট্যান্সের জন্য প্যারালালে যে সূত্রটা লাগতো ক্যাপাসিট্যান্সের জন্য সিরিজে সেই সূত্রটা ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তারপরে ক্যাপাসিট্যান্সের জন্য প্যারালালে কি সূত্রটা লাগে? C1, C2, C3 যদি হয় তাহলে এইটার ক্ষেত্রে আবার এইটা এখানে আসবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনের সূত্র ক্যাপাসিট্যান্সের প্যারালাল কম্বিনেশনের সূত্র হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু C1, C2, C3। তাহলে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স কম্বিনেশনের হিসাবটা সিরিজ কম্বিনেশন, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনের যে সূত্রটা সেটা সহজ, কিন্তু প্যারালালটা একটু টাফ হইতে পারে। বাট ক্যাপাসিট্যান্সে পুরোটাই ভিন্ন আর কি, এটা আসলে ক্রস গুণ হইতেছে কি, ক্রস হইতেছে। আচ্ছা, যাই হোক, স্প্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা যদি K1, K2 অথবা আরো থাকে K3, তাহলে এইটা ঠিক ক্যাপাসিট্যান্সের মতো এবং রেজিস্ট্যান্সের বিপরীত। যেমন কে ইকুইভ্যালেন্ট এখানে দাঁড়াবে তখন K1 ইনভার্স প্লাস K2 ইনভার্স প্লাস K3
ইনভার্স, হোল ইনভার্স। এটা সেম ভাবে K1 K2 K3 যদি হয় তাহলে এটা ক্যাপাসিটেন্সের মতো হবে এবং রেজিস্ট্যান্সের সিরিজের মতো হবে। তাহলে K ইকুইভ্যালেন্ট এইখানে দাঁড়াবে K1 প্লাস K2 প্লাস K3 প্লাস এটসেট্রা যা থাকতে পারে আর কি। এখানেও কিন্তু যা থাকতে পারে এক্সট্রা ওগুলো আমরা করতে পারবো। আচ্ছা, এখানে দুইটা শর্টকাট হিসেবে আমি বলে রাখি যে প্যারালাল কম্বিনেশন গুলোর ক্ষেত্রে, মানে প্যারালাল কম্বিনেশন বলতে গেলে এই সূত্রগুলোর ক্ষেত্রে দেখেন এই সূত্র, তারপরে এই সূত্র, তারপরে এই সূত্রগুলো, সরি এটা না, সরি এই সূত্রগুলোর ক্ষেত্রে এটা না, এই সূত্র, এই সূত্র, এই সূত্র, এই তিনটা সূত্রের ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা চমৎকার, এখানে দুইটা চমৎকার শর্টকাট রয়েছে। শর্টকাট গুলো আমরা একটু দেখি। আচ্ছা, শর্টকাট 1 S1 দিয়ে আমি লিখলাম। আপনি যদি আপনার কাছে দুইটা কোনো ইকুইপমেন্ট থাকে, ধরেন রেজিস্ট্যান্স আছে দুইটা, ওকে, জাস্ট দুইটা R1 এবং R2, এরকম হিসাবগুলো না আমাদের প্রায় সময় করতে হয়। তো সেই ক্ষেত্রে এইটার আর ইকুইভ্যালেন্ট আপনারা খুব সহজে বের করতে পারবেন। সেটা হলো R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তার অর্থাৎ কি, ওপরে দুইটার গুণ, নিচে দুইটার যোগ, এইরকম হবে আর কি, এইরকম সিচুয়েশন থাকলে। আচ্ছা, এবার আসেন, এই ক্ষেত্রে কিন্তু রোধ ছাড়াও আপনার থাকতে পারে, ক্যাপাসিটেন্স থাকতে পারে, স্প্রিং কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু সূত্রটা আপনার কিসের ক্ষেত্রে হবে? সূত্রটা কিন্তু যে ইনভার্স দিয়ে যে সূত্রগুলো শিখছিলাম সেই সূত্রগুলো প্রয়োগের ক্ষেত্রে এটা হবে আর কি। তারপরে শর্টকাট 2 তে আসি। যদি আপনার কাছে একাধিক ইকুইপমেন্ট থাকে, একাধিক, কয়টা? এন সংখ্যক, মানে অসংখ্য থাকতে পারে, এন সংখ্যক থাকতে পারে, অসংখ্য না, এন সংখ্যক থাকতে পারে। আর 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 অর্থাৎ প্রত্যেকটার ভ্যালু যদি সেম হয়, তাহলে প্রত্যেকটার ভ্যালু যদি সেম হয় তাহলে তাদের আর ইকুইভ্যালেন্ট আর বাই এন। ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট আর বাই এন। যেমন ধরেন যে আপনার কাছে 10 ওহমের তিনটা 10 ওহমের তিনটা রেজিস্ট্যান্স আছে, তাহলে তাদের আর ইকুইভ্যালেন্ট কত হবে? 10/3, এটা 3.33 সামথিং ওহম আসে। ওকে, আচ্ছা, তো আমরা আমাদের অ্যাকচুয়াল প্রশ্নটাতে ফিরে যাই। আচ্ছা, তবে শুরু করা যাক আমাদের সার্কিটটা সলভ করা। সার্কিটটা সলভ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল দেখো যে এইখানে সার্কিট, এখানে যে 20 ভোল্ট আছে এটা কোনো কাজ নেই আর কি, যদি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে চাই। আর ব্যাটারি এবং ক্যাপাসিটেন্স কিভাবে বুঝবা? ব্যাটারির ক্ষেত্রে একটা বড় দাগ, একটা ছোট দাগ থাকবে, একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড, এটা হলো ব্যাটারি। আর যদি দুইটা সমান দাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে ক্যাপাসিটর। ওকে, তাহলে এটা স্টার্ট করার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব ইজি জায়গাগুলো থেকে ক্যালকুলেশন স্টার্ট করা। যেমন দেখেন যে এখানে 4 আর 4 এইটা আছে আপনার সিরিজে, তো সি সিরিজ 1 ইজ ইকুয়াল টু 4 এবং 4, যেহেতু একই মানের রোধ এবং দুইটা আছে তাহলে সেক্ষেত্রে 4/2, তাহলে 2 মাইক্রোফ্যারাডে। আবার দেখেন এখানে একটা ইজি জায়গা আছে, এই দুইটা আছে প্যারালালে, তাহলে সিরিজের প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ফার্স্টে সেটা হলো 3 আর 3, এটা যোগ হবে, তাহলে 6 হয়, 6 মাইক্রোফ্যারাডে। আচ্ছা, এখন এইখানে এই দুইটার বদলে আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি। এই যে এই 2 আর এই 2, এইটা কিন্তু আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই 2 আর এই 2 আছে প্যারালালে, তাহলে সি প্যারালাল টু 2 + 2 4 মাইক্রোফ্যারাডে। আচ্ছা, এখন যদি আপনারা সার্কিটটা বুঝতে পারেন তবে খুবই ভালো, আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি আবারও আঁকছি। দেখেন এখানে কিন্তু এই ভোল্টের কোনো কাজ নাই, এখানে 2 মাইক্রোফ্যারাডে ছিল যেটা নিয়ে আমরা হিসাব করি নাই। এইখানে আপনার ছিল 4 মাইক্রোফ্যারাডে, এটা 2 মাইক্রোফ্যারাডে, যেটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি আর কি, এবং এখানে 3 আর 3 মিলে আমরা পেয়েছি 6। এবারে দেখেন মজার বিষয় হলো এই 2 আর এই 4 কিসে আছে? এই 2 আর এই 4 আছে কিন্তু
প্যারালালি, তাহলে দুইটা যোগ হবে এবং যোগ হয়ে তারা দুজন মিলে হয়ে যাবে 6। এবং এই 6 কিসে আছে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি আবারও আঁকছি। দেখেন 6 এদিক দিয়ে গেল দাগ, এটুকুনি আমাদের কনসার্ন নাই, কনসার্ন হলো এইটা নিয়ে। এখন দেখেন এই 6 এবং এই 6 আমাদের অবশ্যই সিরিজে আছে। তো সিরিজের ক্ষেত্রে এইটা এবং এইটা মিলে উপরে দুইটার গুণ 6 6 36, 6 2 12, তাহলে আসে 3। অথবা আমরা এটা অন্যভাবেও করতে পারি, সেটা কি 6 দুইটা আছে, তাহলে দুইটা ক্যাপাসিট্যান্স আছে, তাহলে ইকুইভ্যালেন্ট হলো 3। দ্য ফাইনাল অ্যান্সার ইজ 3 মাইক্রোফ্যারাডে। ধন্যবাদ সকলকে।